এইচডিবি স্ক্যান অ্যালগোরিদমটা হচ্ছে আমাদের আগে যে ডেনসিটি বেসড অ্যালগোরিদম ডিবি স্ক্যান পড়েছিলাম সেই ডিবি স্ক্যান অ্যালগোরিদমের উপরে একটা ইমপ্রুভমেন্ট। যদিও এটা হচ্ছে একটা ইমপ্রুভমেন্ট, বাট এখানে বেশ কিছু জায়গায় হচ্ছে চেঞ্জ আছে। তো আমরা হচ্ছে যখন অ্যালগোরিদমটা দিয়ে এক্সাম্পল সলভ করব তখন অ্যাকচুয়ালি ডিবি স্ক্যানের সাথে এইচডিবি স্ক্যানকে খুব একটা মিলানো ট্রাই না করে এটাকে একটা আলাদা অ্যালগোরিদম হিসেবে চিন্তা করে নিব। তো এখানে যে ইমপ্রুভমেন্টটা, যে ডিবি স্ক্যান শুধুমাত্র ঘনত্বর বেসিসে ক্লাস্টারিংটা করতো, আর এইচডিবি স্ক্যান এখানে হচ্ছে একটা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর কনসেপ্ট অ্যাড করে। তো এই হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর কনসেপ্ট অ্যাড করার কারণে সে হচ্ছে ভেরিয়াস সাইজ এবং শেপস এই ক্লাস্টারগুলোকে হ্যান্ডেল করতে পারে এবং নয়েজ পয়েন্টগুলোকে হচ্ছে এফিশিয়েন্টলি ট্র্যাক করতে পারে। তো ডিবি স্ক্যান যেখানে সাফার করে সেটা হলো যে আমার হচ্ছে যখন ডিফারেন্ট ডেনসিটি থাকে তখন ডিবি স্ক্যান এখানে যেটা করছে যে এই দুইটা ক্লাস্টারকে সে মোটামুটি হচ্ছে ঠিক মতো ক্লাস্টার হিসেবে চিহ্নিত করতে পারছে। কিন্তু এইখানে যখন হচ্ছে আমার ভেরিয়াস ডেনসিটির ক্লাস্টার আছে তখন সেখানে এসে এই যে ভেরিয়াস ডেনসিটি ক্লাস্টার বানাইতে গেছে, বানাইতে যে হচ্ছে অনেকগুলোকে হচ্ছে নয়েজ পয়েন্ট হিসেবে ডিসকার্ড করে দিছে, আবার এদের মাঝখানে হচ্ছে ছোট ছোট ডেনসিটির ক্লাস্টার বানাইছে। তো অ্যাকচুয়ালি এই পুরাটা মিলে হচ্ছে একটা ক্লাস্টার হবে। তো এইচডিবি স্ক্যান হচ্ছে এইখানে ভালো পারফর্ম করে যে যখন আমার ঘনত্বগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট থাকে তখন সে ওগুলাকে আলাদা আলাদা ক্লাস্টার না ধরে সে হচ্ছে পুরো জিনিসটাকে হচ্ছে একটা ক্লাস্টার হিসেবে নিয়ে আসতে পারে এবং নয়েজ পয়েন্টগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে। এরপরে হচ্ছে আমাদের ডিবি স্ক্যান আর এইচডিবি স্ক্যানের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে ডিবি স্ক্যান হলো স্কেল ভেরিয়েন্ট। মানে আমার ডেটা যদি হচ্ছে স্কেলিং করি, যেমন হচ্ছে একটা ডেটা পয়েন্ট যদি এক্স থাকে সেটাকে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি, মানে সবগুলা ভ্যালু দ্বিগুণ করে দেই, আগে যদি হচ্ছে 1 2 3 4 থাকে সেগুলো এখন হয়ে যাবে 2 4 6 8 এরকম। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার ক্লাস্টারিংটা চেঞ্জ হয়ে যায়। ডিবি স্ক্যানের পূর্বে ক্লাস্টারিংটা এরকম ছিল, আর পরবর্তীতে যেখানে ক্লাস্টারিংটা এই জায়গায় এতটুকু হয়ে যায় বাকিগুলোকে সে নয়েজ হিসেবে চিন্তা করে, আর এইটাকে হচ্ছে সে পুরাটাই নয়েজ হিসেবে চিন্তা করে, এটাকে একটা ক্লাস্টার হিসেবে আইডেন্টিফাই করতে পারে না। এইচডিবি স্ক্যান এইখানে হচ্ছে কনসিস্টেন্ট থাকে, সে হচ্ছে আগের রেজাল্ট এবং ডাটা স্কেলিং এর পরে যে রেজাল্ট সেই রেজাল্টটা হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখতে পারে, রেজাল্ট আর চেঞ্জ হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এইচডিবি স্ক্যান হচ্ছে স্কেল ইনভেরিয়েন্ট। আমরা ডেটাকে স্কেলিং করলেও ক্লাস্টারিংটা হচ্ছে ঠিকঠাক মতো বজায় থাকবে। তো এবার আসি আমরা হচ্ছে এইচডিবি স্ক্যান থেকে এক্সাম্পল কিভাবে সলভ করব বা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম কিভাবে সলভ করব। তো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু অ্যালগোরিদমিক স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে যে যেই ডেটা পয়েন্টগুলো দেওয়া থাকবে তাদেরকে হচ্ছে আমার পেয়ার ওয়াইজ ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে আমার কোর ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। তো কোর ডিস্টেন্স হলো, আমি অ্যাকচুয়ালি হচ্ছে এই সবগুলা স্টেপ নিয়ে একবারে হচ্ছে একটু আলোচনা করি। আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের প্রথমে পেয়ার ওয়াইজ সবগুলা পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। পেয়ার ওয়াইজ ডিস্টেন্স, প্যারাওয়াইজ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে। এইখানে হচ্ছে কিছু বলা না থাকলে আমরা বাই ডিফল্ট হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্সটাকে কনসিডার করব, ইউক্লিডিয়ান ডিসটেন্স। আচ্ছা, এরপর হচ্ছে আমার ক্যালকুলেট দ্য কোড ডিসটেন্স। তো কোড ডিসটেন্স বলতে বোঝায় হচ্ছে কততম নিয়ারেস্ট নেইবারের ডিসটেন্স আমরা নিতে চাই। তার মানে হচ্ছে ওর আশেপাশে যত নেইবার আছে তার মধ্যে কতটুক নেইবারের ডিসটেন্সকে আমরা হচ্ছে কনসিডার করব, এটাকে বলা হয় কোড ডিসটেন্স। তাহলে এইটা প্রকাশ করা হয় কে এর ভ্যালু দ্বারা। কোশ্চেনে যদি হচ্ছে কে এর ভ্যালু 3 থাকে তাহলে সেটা বোঝাবে হচ্ছে যে নিয়ারেস্ট থার্ড নেইবারের ডিস্টেন্সই হবে হচ্ছে আমার কোড ডিসটেন্স, নিয়ারেস্ট থার্ড নেইবার ডিসটেন্স, নিয়ারেস্ট থার্ড নেইবার ডিসটেন্স। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি হচ্ছে আমরা একটা পয়েন্ট এ চিন্তা করি, তার আশেপাশের হচ্ছে নেইবারগুলোকে মার্ক করি, এটা হচ্ছে একটা নেইবার, এটা হচ্ছে একটা নেইবার, এটা হচ্ছে একটা নেইবার, এটা একটা নেইবার, এটা একটা নেইবার। তাহলে এই হচ্ছে প্রথম নেইবারের সাথে এই হচ্ছে নিয়ারেস্ট নেইবার এর সাথে ডিস্টেন্স এটা। তারপরে হচ্ছে নিয়ারেস্ট নেইবার হচ্ছে এটা, এটা হলো আমার সেকেন্ড নিয়ারেস্ট নেইবার। আর থার্ড নিয়ারেস্ট নেইবার যদি হচ্ছে এইটা হয় তার মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কোড ডিস্টেন্স। তাইলে হচ্ছে এখানে কে এর ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকবে, তাইলে অততম নিয়ারেস্ট নেইবারের ডিসটেন্সটাই হচ্ছে আমার কোড ডিসটেন্স হবে। তো সেটা হচ্ছে আমরা এক্সাম্পল থেকে দেখব। তারপরে হচ্ছে কম্পিউট দ্য মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স। মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্সের হচ্ছে একটা ফর্মুলা আছে, এই জিনিসটা মুছে দিই। মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স হচ্ছে এটাও আমাদের পেয়ার ওয়াইজ বের করতে হবে। হ্যাঁ, মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স এটাও হচ্ছে
পেয়ার ওয়াইজ বের করব আমরা, পেয়ার ওয়াইজ পয়েন্টস। তাহলে হচ্ছে যদি আমরা একটা পেয়ার চিন্তা করি যে পি কমা কিউ, এই হচ্ছে একটা পেয়ার, তাহলে পি কমা কিউ এর মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স অফ পি কমা কিউ, এটা হবে কি, যে এটা হবে ম্যাক্স অফ পি কমা কিউ এর হচ্ছে নিজেদের ডিস্টেন্স, তাহলে পি কমা কিউ এর নিজেদের ডিস্টেন্স কমা হচ্ছে পি এর কোর ডিস্টেন্স অফ পি কমা হচ্ছে কোর ডিস্টেন্স অফ কিউ, এই তিনটা ডিস্টেন্সের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে হচ্ছে আমরা নিব। ম্যাক্সিমাম নেওয়ার কারণ হচ্ছে যে আমরা পরবর্তীতে এখানে মিনিমাম স্প্যানিং ট্রি বানাবো, তাহলে হচ্ছে যেই পয়েন্টগুলার আমার হচ্ছে ডেনসিটিটা কম থাকবে এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমার ক্লাস্টারিং থেকে বাদ পড়বে। এটা হচ্ছে আমরা সামনে যে দেখব। মেনলি হচ্ছে এখন এই ম্যাক্সিমাম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখান থেকে পরবর্তীতে মিনিমাম স্প্যানিং ট্রি বানাবো, এবং আমরা জানি মিনিমাম স্প্যানিং ট্রিতে হচ্ছে যেগুলো ওয়েটগুলার বা যেই ডিস্টেন্সগুলার ভ্যালু কম সেগুলোকেই হচ্ছে পিক করা হয়। তাহলে যেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ভ্যালুটা বেশি আসবে সেইগুলো হচ্ছে বাদ পড়বে এমএসটি থেকে। তাহলে যেটা হবে যে আমার হচ্ছে যখন ক্লাস্টারিংটা করব, যেই ক্লাস্টারের পয়েন্টগুলা যেই পয়েন্টগুলো হচ্ছে আমার কম ঘনত্বের এরিয়াতে আছে সেই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি ক্লাস্টার থেকে বাদ পড়বে এবং সেগুলো হচ্ছে নয়েজ হিসেবে ট্রিট হবে। এই কারণে হচ্ছে এখানে ম্যাক্সিমাম নেওয়া হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল হচ্ছে এ অ্যান্ড বি, এই দুইটা পয়েন্ট হয়তো নিজেরা খুব কাছাকাছি এবং এর হয়তো নেইবারগুলো খুব কাছাকাছি, এর নেইবারগুলো হচ্ছে আশেপাশে খুব কাছাকাছি, তার মানে এ হচ্ছে একটা হাই ডেনসিটি এরিয়াতে আছে। আর আমরা বি এর যদি নেইবার চিন্তা করি, ধরলাম বি এর নেইবারগুলো হচ্ছে অনেক দূরে দূরে, তার মানে বি হচ্ছে একটা লো ডেনসিটি এরিয়াতে আছে। তাহলে এইখানে যখন আমরা মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্সটা বের করব তখন ম্যাক্সিমাম অফ এ কমা বি এর ডিস্টেন্স এইটা, দেন হচ্ছে ম্যাক্সিমাম অফ কোর ডিস্টেন্স অফ এ, ধরলাম হচ্ছে আমরা কোর এর কোর ডিস্টেন্স ধরলাম এইটা, আর ম্যাক্সিমাম অফ কোর ডিস্টেন্স অফ বি, তো বি এর কোর ডিস্টেন্স আমরা ধরলাম হচ্ছে এইটা। তাহলে আমাদের হচ্ছে মিউচুয়াল রিচেবিলিটি এই ডিস্টেন্সটা পিক হবে। পরবর্তীতে যখন আমরা এমএসটি করব তখন এমএসটিতে হয়তো দেখা যাবে যে এই এ আর বি এই জিনিসটা হচ্ছে একটা ক্লাস্টারে অন্তর্ভুক্ত হবেই না। তো এইভাবে হচ্ছে আমরা যেই পয়েন্টগুলা একটা হচ্ছে লো ডেনসিটি এরিয়ার ভিতরে আছে ওই পয়েন্টগুলোকে অ্যাকচুয়ালি ক্লাস্টার থেকে বাদ দিব। এবং এই অ্যালগোরিদম যেটা করে, যেই পয়েন্টগুলো হচ্ছে নিজেরা নিকটবর্তী এবং যারা হচ্ছে একটা ডেন্স এরিয়ার ভিতরে আছে সেই পয়েন্টগুলোকেই হচ্ছে ক্লাস্টার হিসেবে চুজ করে। তো এই হচ্ছে এই মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্সটার তাৎপর্য। এরপরে হচ্ছে আমরা যেটা করব যে আমাদের কাছে যখন প্রত্যেকটা পেয়ার ওয়াইজ মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স চলে আসবে সেখান থেকে আমরা হচ্ছে একটা মিনিমাম স্প্যানিং ট্রি জেনারেট করব। তো এই মিনিমাম স্প্যানিং ট্রি জেনারেট করার জন্য আমরা হচ্ছে ক্রুস্কাল অ্যালগোরিদমটা ফলো করব, যেটা আর কি ইজি সিমুলেশনের জন্য। তারপরে হচ্ছে সেই মিনিমাম স্প্যানিং ট্রি থেকে আমরা হচ্ছে ক্লাস্টার আইডেন্টিফাই করব। এই ক্লাস্টার আইডেন্টিফাই করার নিয়ম হচ্ছে যে আমরা প্রতিবার লং এজটাকে বাদ দিব এবং সেখান থেকে দেখব যে আমার ক্লাস্টার হওয়ার যে একটা শর্ত থাকবে এই শর্তটা ফুলফিল করে কিনা। এই শর্তটা হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকে যে মিনিমাম কয়টা পয়েন্ট হলে সেটাকে একটা ক্লাস্টার হিসেবে ট্রিট করব। তাহলে ওই শর্ত অনুযায়ী হচ্ছে দেখব যে আমার এটা একটা ক্লাস্টার হচ্ছে কিনা। যদি ক্লাস্টার হয় তাহলে তো হইলো, আর যদি ক্লাস্টার না হয় তাহলে সেটাকে আমরা নয়েজ হিসেবে বাদ দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা ফাইনালি জাস্ট ক্লাস্টারের লিস্টগুলোকে শো করব। তাহলে এই হচ্ছে প্রত্যেকটা স্টেপের সামারি। এবার হচ্ছে আমরা একটু স্টেপগুলোতে যাই। তো প্রথমে স্টেপ হচ্ছে যে আমাদের এই যে এক্সাম্পলটা দেওয়া আছে এ বি সি ডি ই এফ, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ডেটা পয়েন্টস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো দেওয়া আছে। আর কে এর ভ্যালু হচ্ছে 2, তার মানে হচ্ছে আমাদের সেকেন্ড নিয়ারেস্ট যে নেইবারটা আছে তার ডিস্টেন্সটাই হবে হচ্ছে কোর ডিস্টেন্স। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রথম কাজ এই যে পেয়ার ওয়াইজ ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা ক্যালকুলেট করা। তাহলে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা ক্যালকুলেট করার যে বেসিক যে ফর্মুলা আছে সেই অনুযায়ী ক্যালকুলেট করে এরকম হচ্ছে ভ্যালুগুলো আসবে। তো আমরা যেটা করব ভ্যালুগুলোকে হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্সে নিয়ে যাব। আমাদের যে কয়টা ডেটা পয়েন্ট আছে তত সাইজের হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এখানে হচ্ছে আমার পেয়ার ওয়াইজ ডিস্টেন্সগুলো হচ্ছে থাকবে। এই ম্যাট্রিক্সটা করতে হয়তো আমাদের এক্সট্রা 1-2 মিনিট টাইম যাবে, বাট এটা করার পরে বাকি স্টেপগুলো হচ্ছে অনেক সহজে আসলে আইডেন্টিফাই করা যাবে। সো এটাতে 1-2 মিনিট বেশি গেলেও আমরা পরবর্তী স্টেপে আসলে 5-6 মিনিট সেভ করতে পারবো এই ম্যাট্রিক্সটা থাকার কারণে। সো আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা বানায় নিব। হ্যাঁ, পেয়ার ওয়াইজ ডিস্টেন্সের এই ম্যাট্রিক্সটা বানায় নিব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ অ্যালগোরিদমের। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমের প্রথম স্টেপ, যে পেয়ার ওয়াইজ ডিস্টেন্স ম্যাট্রিক্সগুলো বের করে নেওয়া।
এরপরে আসি হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আমাদের সেকেন্ড স্টেপ ছিল কি, যে ক্যালকুলেট দ্য কোর ডিস্টেন্স। প্রত্যেকটা পয়েন্টের জন্য কোর ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে আমরা যদি হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য কোর ডিস্টেন্স চিন্তা করি, তাহলে হচ্ছে এখানে আমরা লিখি যে পয়েন্ট, আর এখানে লিখি হচ্ছে কোর ডিস্টেন্স। তাহলে হচ্ছে এখানে কোর ডিস্টেন্স বের করার জন্য আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কে এর ভ্যালু হচ্ছে 2, তার মানে সেকেন্ড নিয়ারেস্ট নেইবারের ডিস্টেন্সটাই হচ্ছে কোর ডিস্টেন্স এই এক্সাম্পলের জন্য। এক্সামে হচ্ছে কে এর ভ্যালু যত দেওয়া থাকবে তততম নিয়ারেস্ট নেইবারের ডিস্টেন্সটাই হবে কোর ডিস্টেন্স, সেকেন্ড নিয়ারেস্ট নেইবার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সেকেন্ড নিয়ারেস্ট নেইবার আইডেন্টিফাই করি। এর জন্য সেকেন্ড নিয়ারেস্ট নেইবার কি হচ্ছে, ন্যূনতম ডিস্টেন্স আমরা 1 পাচ্ছি, তারপরে আছে হচ্ছে 1.41। তাহলে সেকেন্ড নিয়ারেস্ট নেইবার হলো সি, আর সেই ডিস্টেন্সটা হচ্ছে 1.41। তো আমাদের অ্যাকচুয়ালি লাগবে ডিস্টেন্স, কোন নেইবারের ডিস্টেন্স সেটা ম্যাটার করতেছে না, জাস্ট ডিস্টেন্সটা হলেই হবে। এরপর হচ্ছে আমরা বি এর জন্য চিন্তা করি। এই যে একটা নিয়ারেস্ট নেইবার পাইলাম 1, এই যে আরেকটা নিয়ারেস্ট নেইবার পাইলাম 1, তার মানে এটাকে যদি আমরা প্রথম নিয়ারেস্ট নেইবার ধরি, এটা হচ্ছে তাহলে দ্বিতীয় নিয়ারেস্ট নেইবার। তার মানে ভ্যালু যদি সেম থাকে তাহলে ওদেরকে হচ্ছে আলাদা আলাদা, মানে এটা একটা এটা আরেকটা এরকম করে ক্যালকুলেট করতে হবে, আমাদের ইউনিক ভ্যালুর দরকার নাই। তাহলে হচ্ছে সেকেন্ড নিয়ারেস্ট নেইবারের কোড ডিস্টেন্সও হচ্ছে এখানে 1, মানে সরি, সেকেন্ড নিয়ারেস্ট নেইবারের ডিস্টেন্স হচ্ছে 1, তাহলে পয়েন্ট বি এর জন্য কোড ডিস্টেন্স হবে হচ্ছে 1। এখন হচ্ছে এটাকে আমরা পয়েন্ট সি বলবো নাকি পয়েন্ট এ বলবো ডাজেন্ট ম্যাটার, আমাদের জাস্ট ভ্যালুটা হলেই হবে। এবার হচ্ছে পয়েন্ট সি এর জন্য আসি। তাহলে ন্যূনতম ডিস্টেন্স আছে 1, এটা হচ্ছে আমাদের ফার্স্ট নিয়ারেস্ট নেইবার। এরপরে আছে হচ্ছে 1.41, এটা আমাদের সেকেন্ড নিয়ারেস্ট নেইবার, তাহলে এটাই হচ্ছে আমরা নিব 1.41। এরপর হচ্ছে পয়েন্ট ডি এর জন্য আসি। সবচেয়ে ছোট ডিস্টেন্স আছে 1.41, সেকেন্ড সবচেয়ে ছোট ডিস্টেন্স হচ্ছে 7.07, তাহলে এটাই হচ্ছে আমাদের কোড ডিস্টেন্স ফর পয়েন্ট ডি। কোড ডিস্টেন্স কীভাবে বের করতেছি, কে এর ভ্যালু 2 কোশ্চেনে দেওয়া ছিল, তার মানে সেকেন্ড নিয়ারেস্ট নেইবারের ডিস্টেন্স, ছোট ডিস্টেন্সের মধ্যে থেকে সেকেন্ড যেটা আছে সেটা। ওকে, তারপর হচ্ছে পয়েন্ট এর জন্য সবচেয়ে ছোট আছে 1.41, এটা ফার্স্ট নিয়ারেস্ট নেইবার। এরপরে আছে 7.21, এটা তাহলে হচ্ছে সেকেন্ড নিয়ারেস্ট নেইবার। তাহলে পয়েন্ট ই এর জন্য পাচ্ছি 7.1। এরপরে পয়েন্ট এফ এর জন্য আসি। পয়েন্ট এফ এর জন্য পাচ্ছি 74.19, এটা সবচেয়ে ছোট, তারপরে আছে 74.99, 74.99। তাহলে এই হলো আমাদের কোড ডিস্টেন্স, আমাদের স্টেপ 2 শেষ হইল, যে ক্যালকুলেট দ্য কোড ডিস্টেন্স। তাহলে থার্ড যেটা ক্যালকুলেট দ্য মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স, এইটা বের করতে আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্স প্লাস হচ্ছে এই কোড ডিস্টেন্সটা লাগবে। তাহলে আমরা যখন এই জিনিসটা খাতায় অ্যান্সার করব পরীক্ষার খাতায়, আমাদের তো হচ্ছে খাতা যদি আমরা আনফোল্ড করি এরকম হচ্ছে দুইটা পেজ থাকে পাশাপাশি, এই তো বাম পাশের পেজ ডান পাশে। তাহলে আমরা এই বাম পাশের পেজ থেকে শুরু করব এই টাইপের কোশ্চেন অ্যান্সার। প্রথমে হচ্ছে এখানে ম্যাট্রিক্সটা লিখব, তারপরে এখানে হচ্ছে কোড ডিস্টেন্সগুলোর লিস্টগুলো লিখব। তাহলে হচ্ছে এই দুইটা জিনিস অবজার্ভ করবে, এইখানে হচ্ছে আমরা মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্সটা লিখব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হাতের বাম পাশ থেকে অ্যান্সার করা শুরু করে প্রথমে ম্যাট্রিক্স তারপরে কোড ডিস্টেন্স, এই দুইটা একই পেজে লিখে এই দুইটা জিনিস অবজার্ভ করবে, এরপর হচ্ছে মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স ডান পেজে লিখব, তাহলে হচ্ছে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এবার দেখেন মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স কি, ম্যাক্সিমাম অফ ডিস্টেন্স বিটুইন পি কিউ, বা হচ্ছে যেই দুইটা পয়েন্টের মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স বের করব তাদের মধ্যকার ডিস্টেন্স, তারপর হচ্ছে তাদের নিজেদের কোড ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এখন মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স এটা হচ্ছে আমার পেয়ার ওয়াইজ বের হবে, প্রত্যেকটা পেয়ারের জন্য ডিস্টেন্স আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে আগে দেখি কোড ডিস্টেন্স সব কিছু মিলছে কিনা, স্লাইডের সাথে একটু মিলাই নিই। তাহলে হচ্ছে এর জন্য 1.41, বি এর জন্য 1, সি এর জন্য 1.41, এতটুকু মিলছে। ডি এর জন্য 7.07, 7.21, 74.95, হ্যাঁ এগুলো 74 পয়েন্ট। এফ এর জন্য হচ্ছে 74.95, এফ দ্য টু নিয়ারেস্ট নেইবার্স আর ই অ্যান্ড হচ্ছে ডি অ্যান্ড ডি, এর সাথে ডিস্টেন্স 74.99, হ্যাঁ এর সাথে ডিস্টেন্স 74.99, এই জায়গাটা একটু এটা হচ্ছে 74.99 হবে, এখানেও 74। আচ্ছা,
আচ্ছা, এখানে যেটা ছিল মানে ভুলটা দিয়ে বাকিটা যেহেতু করা, জাস্ট আমরা ধরে নিই এটা ডিসটেন্স 74.95 আসে, সেই অনুযায়ী এটা হচ্ছে করে ফেলি। আচ্ছা, ঠিক আছে। এরপরে যেটা করব আমাদের স্টেপ 3, যে ক্যালকুলেট দ্য মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স ইউজিং দিস ফর্মুলা। তো আমাদের হচ্ছে দেখেন এখানে প্রত্যেকটা পেয়ার ওয়াইজ এ বি, তারপর হচ্ছে এ সি, তারপর হচ্ছে ডি ই ডি এফ, এরকম এখানে কয়েকটা এক্সাম্পল দেখাইছে। ফাইনালি হচ্ছে আমাদের মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স এগুলো আসবে। সো আমরা হচ্ছে কয়েকটা আগে একটু দেখাই কি করতে হবে। তো এরপর হচ্ছে আমাদের কাজ যেটা, যে মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স বের করা। আমরা হচ্ছে এখন থার্ড স্টেপে আছি, কম্পিউট দ্য মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স। তাহলে কি কি পেয়ার আসবে? এ বি আসবে, তারপর হচ্ছে এ সি আসবে, এ ডি আসবে, তার মানে এর সাথে সব পেয়ার, এ ই আসবে, এ এফ আসবে। তাহলে এর পেয়ারগুলো শেষ হইলো। এরপর আসবে হচ্ছে বি সি, বি ডি। এ বি অলরেডি হয়েছে, তাহলে বি এ আলাদা করে মানে উল্টা করে আর লেখার কিছু নাই। তারপর হচ্ছে বিই, তারপর হচ্ছে বি এফ, তারপরে আসবে হচ্ছে সি এর গুলা, সি ডি, সিই, সি এফ। তারপরে আসবে ডি এর গুলা, ডিই, ডিএফ। তারপরে আসবে ই এরটা, এফ। ইতে কেন একটা লাগলো? বাকি ই গুলো অলরেডি হয়ে গেছে, যেমন এর সাথে ই হয়ে গেছে, বি এর সাথে ই হয়ে গেছে, সি এর সাথে হচ্ছে ই হয়ে গেছে, এখানে সিই আসবে একটা, তারপর ডি এর সাথে ই হয়ে গেছে, লাস্টে জাস্ট ই এর সাথে এফ এরটা বাকি, এই তো। তো দেখেন, এ বি এর মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স বের করার সময় আমরা হচ্ছে কি কি জিনিস খেয়াল রাখবো। তো আমাদের যেটা লাগবে, যে এ আর বি এর নিজেদের ডিসটেন্স হচ্ছে 1, এর কোর ডিসটেন্স হচ্ছে 1.41, বি এর কোর ডিসটেন্স হচ্ছে 1। এই তিনটা ভ্যালুর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই হচ্ছে আমার এ আর বি এর মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স। এ আর সি এর জন্য চিন্তা করলে, এ আর সি এর নিজেদের মধ্যে ডিসটেন্স হচ্ছে 1.41, এর কোর ডিসটেন্স 1.41, সি এর কোর ডিসটেন্স 1.41। এই তিনটা ভ্যালুর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স। হচ্ছে আরেকটা ভেঙে করি। তারপরে হচ্ছে এ আর ডি চিন্তা করলে, এ আর ডি এর নিজেদের ডিসটেন্স হচ্ছে 8.49, এর কোর ডিসটেন্স 1.41, ডি এর কোর ডিসটেন্স 7.07। তাহলে মিউচুয়াল রিচেবিলিটি কি এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম 8.49, এটা হচ্ছে মিউচুয়াল রিচেবিলিটি 8.49। আমরা র্যান্ডমলি আরেকটা করি, বিই নিয়ে যদি চিন্তা করি, বিএ এর বিই এটার নিজেদের ডিসটেন্স হচ্ছে 7.81, বি এর কোর ডিসটেন্স হচ্ছে 1, ই এর কোর ডিসটেন্স হচ্ছে 7.21। তাহলে এই তিনটা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমামকে 7.81, তাহলে বিই এর রিচেবিলিটি ডিসটেন্স 7.81। তাহলে এরকম করে আমাদের হচ্ছে প্রত্যেকটার মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স বের করতে হবে, যেটা হচ্ছে আমরা যদি স্লাইড থেকে নেই এরকম আসবে মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্সটা। সো এটাই হচ্ছে আমরা নিয়ে নিই, এবং আমাদের মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে এটা, যেটা আমি স্টেপের সময় শুরুতেই দেখাই নিচ্ছি, এই যে এই অনুযায়ী। ওকে, তাহলে হচ্ছে আমাদের মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স পেয়ে গেলাম। তো মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স যখন পেয়ে যাচ্ছি, এরপর হচ্ছে আমাদের কাজ কি, এখান থেকে মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করা। আমাদের আগের ইনফরমেশন আর লাগবে না, এখন লাগবে হচ্ছে আমাদের এইখান থেকে মিনিমাম স্প্যানিং ট্রি বানানো। তাহলে ক্রুসকাল অ্যালগরিদম কি বলে, যে হচ্ছে প্রত্যেকটা যে ওয়েট আছে তার মধ্যে হচ্ছে সর্বনিম্ন ওয়েট নিয়ে হচ্ছে পয়েন্টগুলোকে কানেক্ট করে করে যাওয়া, যতক্ষণ না এমএসটিটা কমপ্লিট হয়। তাহলে ধরলাম যে আমার এরকম করে পয়েন্টগুলো আছে, এখানে জাস্ট আমি র্যান্ডমলি ড্র করতেছি এ বি। আচ্ছা, র্যান্ডমলি ড্র না করলে আমরা জাস্ট হচ্ছে দুইটা দুইটা করে এজ নিয়ে কানেক্ট করলেই হবে। তাহলে দেখি এখানে সর্বনিম্ন এজ কার আছে, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 1.41, এটা হচ্ছে এ বি। বিসি এসিও আছে, আমরা যে কোনোটা দিয়ে শুরু করতে পারি। তাহলে এ আর বি এই দুইটা হচ্ছে কানেক্টেড হইল। নেক্সট কে আছে? নেক্সট আছে হচ্ছে বিসি, আমরা চাইলে এসিকেও নিতে পারতাম ইচ্ছা। দেন হচ্ছে বি আর সি কানেক্টেড হইল। তারপরে নেক্সট সবচেয়ে ছোট কে আছে এসি, এখন এ আর সিকে নিলে সাইকেল হয়ে যায়, এই কারণে এটাকে ডিসকার্ড করব। এ আর সি নিলে এখন সাইকেল হয়ে যাচ্ছে, এই কারণে এটাকে ডিসকার্ড করব। নেক্সট সবচেয়ে ছোট কে আছে 1.41 এর পরে সবচেয়ে ছোট হলো 7.07। তাহলে এরপরে আমরা নিব হচ্ছে সিডিকে, এটা হচ্ছে সবচেয়ে ছোট 7.07। আমরা চাইলে ওয়েটগুলো লিখে দিতে পারি 1.41, 1.41, আর হচ্ছে সিডি হচ্ছে 7.8, 7.07। ওকে,
এটা হয়ে গেল। নেক্সট সবচেয়ে ছোট কে আছে 7.07 এর পরে? সবচেয়ে ছোট আছে 7.21। এখানে দুইটা আছে, সিই আছে, ডি আছে, আমরা যে কোনোটাকে নিতে পারি। সিই নিলেও হয়, সিডি নিলেও হয়, ইচ্ছা। তাহলে সিই এটা হচ্ছে 7.21। আমি একটু স্লাইডে দেখি কোনটাকে নিছিলাম, কারণ পরবর্তীতে এমএসটিটা ওইখান থেকে দেখাবো। ডিই কে নিছিলাম, আচ্ছা ডিই কে নিই। স্লাইড থেকে পরে অ্যানিমেশনটা দেখাবো, দেখে ওইটার সাথে জাস্ট এরপর হচ্ছে ডিই কে নিলাম, এটা 7। এরপরে সবচেয়ে ছোটকে সিই, এখন সিই কে কানেক্ট করলে সাইকেল হয়ে যায়, এই কারণে এটাকে বাদ দিচ্ছি। এরপর 7.21 এর পরে সবচেয়ে ছোট কি আছে? 7 পরে আছে হচ্ছে 7.81। এটা হচ্ছে বিডি। বিডি নিলে হচ্ছে সাইকেল হয়ে যায় বাদ। ডিই এটা নিলেও সাইকেল হয়ে যায় বাদ। এরপরে সবচেয়ে ছোট কে আছে? 7.81 এর পরে আছে হচ্ছে 74.95, সেটা হচ্ছে ডিএফ। তাহলে 74.95 এফটাকে হচ্ছে কানেক্ট করব। তাহলে মোটামুটি এরকম আসবে আমাদের হচ্ছে স্প্যানিং ট্রি, হচ্ছে আমাদের মিনিমাম। তাইলে আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত স্টেপ কভার হইলো, যে আমরা ফার্স্টে হচ্ছে পেয়ার ওয়াইজ ডিস্টেন্স ক্যালকুলেট করলাম, সেখান থেকে কোড ডিস্টেন্স বের করলাম, এই দুইটাকে মিলিতভাবে নিয়ে আমরা মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স বের করলাম। তারপর সেখান থেকে স্টেপ করে আমরা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রিটা আঁকলাম। এবার আমাদের হচ্ছে ক্লাস্টার বের করতে হবে। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত মিনিমাম স্প্যানিং ট্রিটা হইলো, এবার হচ্ছে আমাদের ক্লাস্টার বের করতে হবে। এখন ক্লাস্টার বের করার যেটা নিয়ম, সেটা হচ্ছে সাইড থেকে দেখাই, যে প্রত্যেকবার আমাদের হচ্ছে লংগেস্ট এজটা মিনিমাম স্প্যানিং থেকে রিমুভ করতে হবে। তাহলে হচ্ছে আমাদের এজ ওয়েট অনুযায়ী লংগেস্টটা কে দেখেন, সবচেয়ে বড় ওয়েট কার? ডিএফ 74.95। তাহলে এটাকে হচ্ছে সবার আগে আমরা রিমুভ করব। তাহলে আমরা হচ্ছে রিমুভ করলাম ডিএফকে, তাহলে হচ্ছে এফ পয়েন্টটা আলাদা হয়ে গেল, ডি থেকে এফ ডিসকানেক্ট হয়ে গেল। তাহলে এবার হচ্ছে দেখেন, এখানে শুধুমাত্র একটা নোডই আছে, অনলি ওয়ান নোড। এখন হচ্ছে নোড কাউন্ট যদি হচ্ছে মিনিমাম ক্লাস্টার সাইজ, এটাও কোশ্চেনে দেওয়া থাকবে, মিনিমাম ক্লাস্টার সাইজের থেকে যদি কম হয়, মিনিমাম ক্লাস্টার সাইজ হচ্ছে 2, মানে মিনিমাম দুইটা পয়েন্ট একসাথে যুক্ত না থাকলে এদেরকে আমরা ক্লাস্টার বলবো না। তাহলে নোড কাউন্ট যদি হচ্ছে মিনিমাম ক্লাস্টার সাইজের কম হয়, তাহলে সেটাকে আমরা একটা নয়েজ হিসেবে, তাহলে এফ হচ্ছে এখানে একটা নয়েজ। এখন কোন সময় হচ্ছে আসলে একাধিক নোড থাকতে পারে, যদি ধরেন চিন্তা করেন এই সিডি এই লিঙ্কটা যদি কেটে দিতাম, কোনো কারণে যদি এটা লংগেস্ট এজ হইতো, তাহলে হচ্ছে আমার ইডিএফ এই তিনটা পয়েন্ট হচ্ছে একসাথে থাকতো। তাহলে এই তিনটা পয়েন্ট যেহেতু একসাথে থাকতো, ওইটাকে তখন আমরা একটা ক্লাস্টার হিসেবে চিন্তা করি। ঠিক আছে। এরপরে নেক্সট হচ্ছে আমাদের এখানে লংগেস্ট এজ হয় যে ডিই, এটার ভ্যালুটা সবচেয়ে বেশি ছিল। দেখেন আমাদের ডিই এটা ডিসটেন্স হচ্ছে 7.21 ছিল। তাহলে এটা হচ্ছে আমার লংগেস্ট এজ। এখন এই এজটাকে যদি রিমুভ করি, তাহলে হচ্ছে আমার ই পয়েন্টটা আলাদা হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে আমার মিনিমাম ক্লাস্টার সাইজের থেকে কম নোট পাইলাম, তাহলে এটা হচ্ছে একটা নয়। তারপরে হচ্ছে নেক্সট সবচেয়ে বড় এজ ওয়েট হচ্ছে সিডি এর, এটা রিমুভ করলে ডি পয়েন্টটা আলাদা হয়ে যায়। তাহলে হচ্ছে নোট কাউন্ট আমরা লেস দেন মিনিমাম ক্লাস্টার সাইজ পেলাম, সো ডি ইজ এ নয়েস। এরপরে এখন দেখেন এ বি আর বিসি দুইটারই হচ্ছে ডিস্টেন্স সেম আছে 1.41। তো এখানে হচ্ছে আমাদের একটা ডেনসিটির ইয়া থাকে, যে থ্রেশহোল্ড থাকে, যে ডেনসিটি কত পর্যন্ত হইলে আমরা হচ্ছে আর এই লংগেস্ট এজটাকে বাদ দিব না। তো ডেনসিটি কিভাবে ক্যালকুলেট করতে হয়? ডেনসিটি ক্যালকুলেট করতে হয় যে ল্যামডা ইকুয়াল টু 1/d, যেখানে ডি হলো মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স। তার মানে হচ্ছে আমার নেক্সট যে পয়েন্ট আছে, ধরেন হচ্ছে নেক্সট যে এজ ওয়েটটা আছে 1.41, তাহলে 1/1.41 করলে আমরা ল্যামডার একটা ভ্যালু পাবো এরকম। নেক্সট হচ্ছে আমাদের ক্লাস্টারের অবস্থাটা এরকম আছে, যে জাস্ট এ আর সি কানেক্টেড। এখানের ভ্যালুগুলো হচ্ছে 1.41 এখন এখান থেকে যদি আমরা ল্যামডা ক্যালকুলেট করি 1/1.41, এটার একটা ভ্যালু আসবে। এই ভ্যালুটা যদি হচ্ছে আমার থ্রেশহোল্ডের থেকে কম থাকে, মানে থ্রেশহোল্ডকে ক্রস না করে, তাহলে হচ্ছে আমরা এগুলাকে বাদ দিব না, এটাকে একটা ক্লাস্টার হিসেবে রেখে, মানে কতক্ষণ পর্যন্ত এরকম লংগেস্ট টেস্ট বাদ দিতে থাকবো সেটার হচ্ছে একটা থ্রেশহোল্ড থাকবে। তো এইখানে হচ্ছে আমাদের ফাইনালি ক্লাস্টার আসে হচ্ছে এবিসি, আর নয়েজগুলো হয় ডিইএফ। তো এই ছিল আমাদের এইচডিবি স্ক্যান।
তো অ্যালগোরিদমটা দেখতে অনেক বড়, বাট অ্যাকচুয়ালি যদি একটু বুঝে ট্রাই করি খুব একটা বেশি স্টেপ নাই। দেখেন আমি হচ্ছে একবার পড়াইছি, তাতে হচ্ছে আমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে। প্রথমে হচ্ছে আমাদের ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে পেয়ার ওয়াইজ, সেখান থেকে হচ্ছে কোড ডিস্টেন্স বের করব। কোড ডিস্টেন্স বের করার জন্য কে এর ভ্যালু দেওয়া থাকবে, কে এর ভ্যালু 2 হইলে সেকেন্ড নিয়ারেস্ট নেইবারের ডিস্টেন্স, কে এর ভ্যালু 3 হইলে থার্ড নিয়ারেস্ট নেইবারের ডিস্টেন্স, সেটাই হবে কোড ডিস্টেন্স এরকম। তারপর হচ্ছে এই যে পেয়ার ওয়াইজ ডিস্টেন্স আর কোড ডিস্টেন্স বের করলাম, সেখান থেকে আমরা বের করব মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স। মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্সের ফর্মুলা কি, যে এ আর বি এর নিজেদের ডিস্টেন্স, এ এর কোর ডিস্টেন্স, বি এর কোর ডিস্টেন্স, এই তিনটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই। এরপর যখন আমরা এই মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্সগুলো পেয়ে যাব পেয়ার ওয়াইজ, তখন হচ্ছে সেখান থেকে আমরা একটা মিনিমাম স্প্যানিং ট্রি বানাবো। তারপর মিনিমাম স্প্যানিং ট্রি বানানো হয়ে গেলে আমরা প্রতিবার জাস্ট হচ্ছে লংগেস্ট এজকে বাদ দিব। লংগেস্ট এজকে বাদ দিলে যেই সাব ট্রিটা পাই, মানে যেই সাব ট্রিটা পাই সেটা মিনিমাম নোট, সেটা নোট কাউন্ট যদি লেস দেন মিনিমাম ক্লাস্টার সাইজ হয় তাহলে সেটা নয়েস, আর যদি গ্রেটার দেন ইকুয়াল টু মিনিমাম ক্লাস্টার সাইজ হয় তাহলে সেটা হচ্ছে একটা ক্লাস্টার হবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না ওই যে ল্যামডার ভ্যালু বা ডেন্সিটি একটা থ্রেশহোল্ড এর মধ্যে থাকে। এরপর হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সারে জাস্ট ফাইনাল ক্লাস্টারে কি আছে নয়েজ কারা এটা মেনশন করতে হবে। তো এই তো আমাদের অ্যালগরিদম।